আসসালামু আলাইকুম। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, মনোযোগ সহকারে পড়াশোনা করছো। ইতিমধ্যে তোমাদের বায়োলজি ক্লাস বেশ কয়েকটা হয়ে গেছে। আজকে তোমাদের অনলাইন ভিত্তিক ক্লাস পরিচালনায় আজকে আমি নুরুন্নেসা খাতুন, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। তোমাদের যে পেপারটা পড়বো সেটা বায়োলজি ফার্স্ট পেপার, পেপার কোড 178, চ্যাপ্টার 8 এবং টপিক হচ্ছে টিস্যু অ্যান্ড টিস্যু সিস্টেম। আজকের আলোচ্য বিষয়সমূহ এপিডার্মাল টিস্যুতন্ত্র, গ্রাউন্ড টিস্যুতন্ত্র এবং ভাস্কুলার টিস্যুতন্ত্রের অবস্থান, গঠন এবং কাজ সম্পর্কে আলোচনা করা, জাইলেম ও ফ্লোয়েমের মধ্যে পার্থক্য উল্লেখ করা, মৌল এবং কাণ্ডের মধ্যে পার্থক্য উল্লেখ করা, একবীজপত্রী মৌল এবং দ্বিবীজপত্রী মৌলের মধ্যে পার্থক্য নিরূপণ করা। মূল আলোচনার আগে তোমাদের কিছু বিষয় সম্পর্কে একটু ধারণা দেই। পুরো যে আমাদের কোর্সটাকে বলে, কোর্স হচ্ছে জীবের গঠন এবং কাজের আপত্তি বলা হয় কোর্স, সেটা তোমরা স্কুল লেভেল থেকে জেনে আসবে। আমাদের আপনাদের জন্য আমি যেটা প্রত্যেক মনে করি যে কোর্স হচ্ছে কোর্স প্রাচীর দ্বারা পরিবেষ্টিত একটা সজীব প্রোটোপ্লাজমের পিণ্ড, যেটা স্বনির্ভর, আত্মপ্রজননশীল, পূর্ববর্তী একটা কোষ থেকে সৃষ্ট, পরবর্তীতে নতুন আরেকটা কোষ তৈরি করতে সক্ষম, যেটা জীবের গঠন এবং কাজের একক, তাকেই বলা হয় কোষ। কতগুলি কোষ যখন একই স্থান থেকে উৎপত্তি লাভ করে আকার আকৃতি গঠন বৈশিষ্ট্য মোটামুটি একই এবং সম্মিলিত ভাবে একই কোনো কাজ সম্পাদন করে, তখনই সেটাকে বলা হয় টিস্যু। আর টিস্যুতে মূল্যে বিভাজনের উপর ভিত্তি করে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা ভাগে টিস্যু, যেটা স্থায়ী টিস্যু। কথার জন্য ভাজক টিস্যু হচ্ছে যে টিস্যুর কোষগুলো বিভাজনে সক্ষম, তাকেই বলা হয় ভাজক টিস্যু। আর যে টিস্যুর কোষগুলো বিভাজনে সক্ষম, তাকেই বলা হয় স্থায়ী টিস্যু। ভাজক টিস্যুর উত্তরটা সংজ্ঞাটা আরেকটু সুন্দর করে বলতে গেলে যে টিস্যুর কোষগুলি তরুণ বা অপরিণত অবস্থায় থাকে, বিভাজনে সক্ষম এবং বারবার বিভাজনের মাধ্যমে আজীবন নতুন কোষ তৈরি করতে পারে বা তৈরি করার ক্ষমতা রাখে, তাকেই বলা হয় ভাজক টিস্যু। তোমাদের পরীক্ষায় প্রায়ই আসে ভাজক টিস্যুর বৈশিষ্ট্য। এখানে একটা স্লাইডের ছবি দেওয়া আছে এবং বোর্ডেও আমি একটা ছবি আঁকাচ্ছি। যে ছবিটা যদি তোমরা মাথায় রাখো তাহলে এই বৈশিষ্ট্যগুলো তোমাদের কখনো বই দেখে মুখস্থ করা লাগবে না। ছবিটির দিকে তাকাও, যেখানে যেটা আছে যে ভাজক টিস্যুর কোষগুলো এখানে বহুভুজাকৃতি, তবে এই কোষগুলো যে ডিম্বাকৃতির, পঞ্চভুজাকৃতির, আয়তাকৃতির, ষড়ভুজাকৃতির, যে কোনো আকার আকৃতির হতে পারে। আকার যেমনই হোক না কেন মোটামুটি সমাবেশীয়। প্রত্যেকটা কোষের ভিতরে কেন্দ্রবিন্দুতে একটা বড় নিউক্লিয়াস, যার চতুর্দিকে ঘন সাইটোপ্লাজম দ্বারা পরিবৃত থাকে। কোষ প্রাচীর অত্যন্ত পাতলা এবং সেটা অবশ্যই সেলুলোজ দ্বারা তৈরি। কোষগুলো এত ঘনভাবে সাজানো আছে যার মাঝে কোনো ইন্টারসেলার স্পেস থাকে না। কোষে কোনো ভ্যাকুয়াল কিংবা বর্জ্য পদার্থ থাকে না। কোষগুলো অলওয়েজ জীবিত এবং এই কোষগুলো যে কোনো তলে বিভাজিত হতে পারে। তোমাদের বৈশিষ্ট্যের মধ্যে একটা শব্দ আছে যে ভাজক টিস্যুর যে প্লাস্টিড, সেটা প্রোপ্লাস্টিড অবস্থায় থাকে। প্রোপ্লাস্টিড বলতে বোঝায় যে প্লাস্টিডটা সারা জীবন তরুণ অবস্থায় থাকে। ভাজক টিস্যুর কোষগুলোর মধ্যে কোনো ভ্যাকুয়াল কিংবা বর্জ্য পদার্থ থাকে না। ভাজক টিস্যুর এই কোষগুলো থেকেই স্থায়ী টিস্যুর উৎপত্তি লাভ করে। এই ছবিটা যদি মাথায় রাখো, বৈশিষ্ট্যগুলো তোমরা এমনি অটোমেটিক নিজেরাই লিখতে পারবে। ভাজক টিস্যুর শ্রেণীবিন্যাস, যেটা তোমাদের ইতিপূর্বে পড়ানো হয়েছে, আমি জাস্ট একটু ধারণা দিব যে এটাকে কয়েকটা বৈশিষ্ট্যকে ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয়। উৎপত্তির উপর ভিত্তি করে প্রারম্ভিক বা প্রাইমারি এবং সেকেন্ডারি অবস্থানটা কোথায়, তারপর ভিত্তি করে এটাকে শীর্ষ থেকে অগ্রস্ত, নিবেশিত বা ইন্টারকালারি, পার্শ্বীয়। কোষ বিভাজনের উপর ভিত্তি করে যে এটা কয়টা তলে, এখানে 6টা তলে বিভাজিত হয় নাকি 3টা না 2টা, এর উপর ভিত্তি করে মাস প্লেট ট্রিপ। এইখানে একটা কথা ব্যাখ্যা করি, সেটা হচ্ছে তোমরা যখন এই শ্রেণীবিন্যাসটা দিবে যে বিভাজনের উপর ভিত্তি করে 3টা, মাস কথার অর্থ হচ্ছে পুঞ্জ বা পিণ্ড। আর তাই এখানে যে 6টা তল আছে, যখন ভাজক টিস্যুর কোষগুলি 3টা তলে অথবা সম্পূর্ণ তলে বিভাজিত হয়ে কোষের একটা স্তূপ তৈরি করে, তখন সেটাকে বলা হয় মাস ভাজক টিস্যু। প্লেট হচ্ছে 2টা তলে বিভাজিত, রিব একটা মাত্র তলে বিভাজিত হয়। আর তাই তোমরা এটা লেখার সময় হয় মাস প্লেট রিব অথবা রিব প্লেট মাস
কখনোই প্লেটটাকে উপরে দেবে না, 1 2 3 অথবা 3 2 1 এভাবে আসবে। কাজ অনুসারে যেটা আজকে তোমাদের প্রতিনিয়তই কাজে লাগবে, যে এটাকে 3টা ভাগে ভাগ করা হয়, প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম এবং গ্রাউন্ড মেরিস্টেম। প্রোটোডার্ম হচ্ছে যে উদ্ভিদের মূল অথবা কাণ্ডের সবচেয়ে বাইরের অঞ্চল, যে অঞ্চলের কোষগুলো বিভাজনের মাধ্যমে সাধারণত এক স্তর বিশিষ্ট ত্বক তৈরি হয়। তবে ব্যতিক্রম আছে, কোনো কোনো ক্ষেত্রে একাধিক স্তর বিশিষ্ট ত্বক হতে পারে, যেমন বট এবং রাবার। প্রোক্যাম্বিয়াম কতগুলো সরু এবং সুচালো কোষগুচ্ছ, যে কোষগুলো যদি দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে হয়, এটা হচ্ছে অবস্থানের উপর ভিত্তি করে। যদি দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে হয় তাহলে এই প্রোক্যাম্বিয়াম গুচ্ছগুলো যে বৃত্তের মতো বা বলয়াকারে অবস্থান করে। যদি একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে হয় তাহলে সেটা বিক্ষিপ্তভাবে জন্মলাভ করে, অবস্থান করে। প্রোটোডার্ম থেকে যখন এক স্তর বিশিষ্ট ত্বক তৈরি হয়, ব্যতিক্রম একাধিক স্তর বিশিষ্ট হতে পারে বট এবং রাবার। প্রোক্যাম্বিয়াম এই টিস্যুগুচ্ছের বিভাজনের মাধ্যমে পরিবহন কলাগুচ্ছের জন্ম দেয়। প্রোটোডার্ম এবং প্রোক্যাম্বিয়াম ছাড়া বাকি যে অঞ্চলটা সেটা হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম। এই গ্রাউন্ড মেরিস্টেম হচ্ছে সবচেয়ে প্রশস্ত অঞ্চল, আর এই অঞ্চলের কোষগুলো বিভাজনের মাধ্যমে কর্টেক্স, পেরিসাইকেল, মজ্জারসিকা সবচেয়ে বেশি অঞ্চলে উৎপত্তি লাভ করে। স্থায়ী টিস্যু জাস্ট একটু ধারণা, যে টিস্যুর কোষগুলো বিভাজনে অক্ষম তাকেই বলা হয় স্থায়ী টিস্যু। তবে আরেকটু সুন্দর করে বলতে গেলে, যে টিস্যুর কোষগুলি পূর্ণভাবে বিকশিত, আকার আকৃতিতে একটু স্থায়িত্ব প্রাপ্ত, যার কোনো পরিবর্তন হয় না এবং কোষগুলি বিভাজনে অক্ষম, তাকেই বলা হয় স্থায়ী টিস্যু। বৈশিষ্ট্যগুলো মাদক টিস্যুর অপোজিট। স্থায়ী টিস্যুকে 3টা ভাগে ভাগ করা হয়, সরল টিস্যু, জটিল টিস্যু, ক্ষরণকারী বা বিশ্রাবী টিস্যু। আজকে তোমাদের জটিল টিস্যুটা এটা অনেক কাজে লাগবে, লেকচারের মধ্যে এটা আলোচনায় আসবে। আর এই কারণে এটা দেওয়া যে জটিল টিস্যু এটাকে 2টা ভাগে ভাগ করা হয়, জাল এবং ফ্লোয়েম। সরল যেটা প্যারেনকামা, কোরেনকামা এবং স্ক্লেরেনকামা। এখানে প্যারেনকামার মেইন কাজ হচ্ছে ভবিষ্যতের জন্য প্রচুর পরিমাণে খাদ্যদ্রব্য সঞ্চয় করে রাখা, আর তাই এটাকে খাদ্যদ্রব্যের সঞ্চয় ভান্ডার নামে চিহ্নিত করা হয়। কোরেনকামা টিস্যু যেটা উদ্ভিদকে ইলাস্টিসিটি ক্ষমতা প্রদান করে, যার কারণে ঝড়ে বাতাসে উদ্ভিদ আঁকাপাকা হতে পারে কিন্তু সহজে ভেঙে যায় না। স্ক্লেরোস কথার অর্থ হচ্ছে হাত বা শক্ত, আর স্ক্লেরোস শব্দ থেকেই এই স্ক্লেরেনকামা টিস্যুর উৎপত্তি। এটার কাজ হচ্ছে উদ্ভিদকে শক্তভাবে দাঁড়ায় থাকতে সাহায্য করা। জালেম এবং ফ্লেম, জটিল টিস্যু যেটা, যে জালেম এবং ফ্লেমের সমন্বয়ে পরিবহন কলাগুচ্ছের জন্ম দেয় এবং এটা খাদ্যদ্রব্যের কাঁচামাল পরিবহনে কাজে লাগে, যেটা পরে ব্যাখ্যা দেবো। তরুক্ষীর যেটা দুধের মতো সাদা আঠালো চেটচেটে যেটা পদার্থ মিশ্রিত হয় সেটা তরুক্ষী টিস্যু। আর গ্রন্থি টিস্যু বিশেষ ধরনের পদার্থ মিশ্রিত হয়, যে পদার্থ মিশ্রিত হয় তার উপর ভিত্তি করে তার নামকরণ করা হয়। এখানে দেখো যৌগিক টিস্যু বা জটিল টিস্যু, যার মেইন উপাদান জালেম এবং ফ্লেম। জালেমের উপাদান হচ্ছে 4টা: ট্রাকিড, ট্রাকিয়া বা ভেসেল, জালেম প্যারেনকামা এবং জালেম ফাইবার। এইখানে একটা টিস্যু আছে যেটা 2 প্রান্ত সরু এবং সুচালো এবং কোষপ্রাচীর অত্যন্ত পুরু, যেটা লিগনিন দ্বারা তৈরি, যেটাকে বলা হয় ফাইবার। এই যে জালেমের যে 4টা উপাদান, যে ট্রাকিড, ট্রাকিয়া বা ভেসেল, জালেম প্যারেনকামা এবং জালেম ফাইবার, একমাত্র জীবিত সেল হচ্ছে জালেম প্যারেনকামা, বাকি সবগুলোই ডেড সেল। ফ্লোয়েম টিস্যুর উপাদান শিপ টিউব, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকামা এবং ফ্লোয়েম ফাইবার। শিপ টিউব, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকামা, আর এই প্যারেন ফাইবার যখন যুক্ত থাকে তখন সেটাকে বলা হয় ফ্লোয়েম ফাইবার। কবি বলেছে যে টিস্যু হচ্ছে কতগুলি কোষ যখন একই স্থান থেকে উৎপত্তি লাভ করে আকার আকৃতি গঠন বৈশিষ্ট্য মোটামুটি একই এবং সম্মিলিতভাবে একই ধরনের কাজে যুক্ত থাকে বা সম্পূর্ণ করে, তখন সেটাকে বলা হয় টিস্যু। কতগুলি টিস্যু যখন একই ধরনের কাজ করে, সেটা শারীরিক হতে পারে, যান্ত্রিক হতে পারে, তখন সেটাকে বলা হয় টিস্যু তন্ত্র। টিস্যু তন্ত্রকে 3টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে এপিডার্মাল টিস্যু তন্ত্র। এপি মানে উপর, ডার্মিস হচ্ছে ত্বক, সবচেয়ে বাইরের যে অংশটা। কাজে এপিডার্মাল টিস্যু তন্ত্র বলতে বোঝায়
যে টিস্যুতন্ত্র উদ্ভিদের ত্বক বা বাইরের যে আবরণটা তৈরি করে সেটাকেই বলা হয় এপিডার্মাল টিস্যুতন্ত্র। এটা তোমরা এর আগেই জেনেছো। একটা হচ্ছে এপিডার্মিস, এপিডার্মাল রন্ধ্র, আর একটা এপিডার্মাল উপবৃদ্ধি। এপিডার্মাল এখানে গ্রাউন্ড টিস্যুতন্ত্র হচ্ছে বহিঃস্থলীয় অঞ্চল, অন্তঃস্থলীয় অঞ্চল দুটো ভাগে বিভক্ত, আর ভাস্কুলার টিস্যুতন্ত্র যেটা সংযুক্ত মরিয় এবং কেন্দ্র। এপিডার্মাল টিস্যুতন্ত্র যেটা বাইরের আবরণ তৈরি করে, এই যে রন্ধ্র সম্পর্কিত রন্ধ্র যেটা পাতায় অবস্থান করে কিংবা কচি কাণ্ডে অবস্থান করে সেটাকে বলা হয় পত্ররন্ধ্র, যার ভিতরে একটানাতে ছিদ্র থাকে, দুই পাশে দুটো অর্ধ তন্ডাকৃতির যে রক্ষী কোষ থাকে, যেটাকে বলা হয় যে সেটাকে রক্ষী কোষ, আরেক নাম হচ্ছে গাছ সেল। তার চারপাশে যে কোষগুলো অবস্থান করে সেটাকে বলা হয় সাবসিডিয়ারি সেল বা সম্পূরক কোষ বা সহকারী কোষ। এর উপর ভিত্তি করে এই সম্পূরক কোষের অবস্থান সংখ্যার উপর ভিত্তি করে এটাকে কয়েকটা ভাগে ভাগ করা হয়। অ্যানোমোসাইটিক যেগুলো সম্পূরক কোষ এবং ত্বক কোষের মধ্যে কোনো পার্থক্য নিরূপণ করা যায় না, সাধারণত এর সংখ্যা 4 থেকে 6টা হয়, সেটা হচ্ছে অ্যানোমোসাইটিক। ডায়াসাইটিক যেটা রক্ষী কোষের যে কোষ প্রাচীর তার সঙ্গে সমকোণে অবস্থান করে বা 90 ডিগ্রি কোণে অবস্থান করে, সেটা হচ্ছে ডায়াসাইটিক। প্যারালাল হচ্ছে যেটা প্যারালালে অবস্থান করে সেটা প্যারাসাইটিক। অ্যানাইসোসাইটিক যেটা অসমান, তিনটার মধ্যে একটা অনেক ছোট, দাঁত দুইটা আকারে বড়, সেটা হচ্ছে অ্যানাইসোসাইটিক। অ্যাকনোসাইটিক যেটা 6এরও বেশি অনেকগুলো সম্পূরক কোষ দ্বারা পরিহিত থাকে, সেটাকে বলা হয় অ্যাক্টিনোসাইটিক। এবারে হচ্ছে যে গ্রাউন্ড টিস্যুতন্ত্র। তোমাদের এখানে ছবিটা আগেই ব্যাখ্যা দিয়েছি যে কাজের উপর ভিত্তি করে যে পাদপ টিস্যুকে 3টা ভাগে ভাগ করা হয়, প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম এবং গ্রাউন্ড মেরিস্টেম। প্রোটোডার্ম হচ্ছে উদ্ভিদের মূল অথবা কাণ্ডের সবচেয়ে বাইরের অঞ্চল, যে অঞ্চলে কোষগুলো বিভাজনের মাধ্যমে একস্তর বিশিষ্ট ত্বক তৈরি হয়। ব্যতিক্রম যে বটম রাবার, সেখানে একাধিক স্তর বিশিষ্ট ত্বক তৈরি হতে পারে। আর প্রোক্যাম্বিয়াম কতগুলো সরু এবং সূচালো কোষগুচ্ছ, যেটা দ্বিবীজপত্রী উদ্ভিদ কাণ্ড হলে যেটার সংখ্যা 2 থেকে 6 এর মধ্যে সীমাবদ্ধ এবং সেটা বৃত্তের আকারে ছড়ানো থাকে। যদি একবীজপত্রী কাণ্ড হয় তাহলে সেটা বিক্ষিপ্ত ভাবে ছিটানো থাকে। কাজে ছবিটা দেখে বুঝতেই পারছো যে এটা দ্বিবীজপত্রী কাণ্ড, যেহেতু এটা বৃত্তের আকারে বা বলয় আকারে অবস্থান করছে। আর এই প্রোটোডার্ম প্রোক্যাম্বিয়াম ছাড়া, অর্থাৎ ত্বক এবং পরিবহন তন্ত্র ছাড়া উদ্ভিদের অন্যান্য অংশ গঠনকারী টিস্যুতন্ত্রকে বলা হয় গ্রাউন্ড টিস্যুতন্ত্র। গ্রাউন্ড টিস্যুতন্ত্রকে আবার 2টা ভাগে ভাগ করা হয় বা 2টা অঞ্চলে ভাগ করা হয়। একটা হচ্ছে বহিঃস্থলীয় অঞ্চল আর একটা হচ্ছে অন্তঃস্থলীয় অঞ্চল। বহিঃস্থলীয় অঞ্চল, তার আগে বলি যে স্থলীটা কি। স্থলী তোমরা নিশ্চয়ই জানো যে উদ্ভিদের যে মূল অথবা কাণ্ডের একেবারে কেন্দ্রীয় অংশ, সেটাকেই বলা হয় স্টিলি। এখানে বোর্ডে একটা ছবি আঁকানো হচ্ছে, দেখো তোমাদের প্র্যাকটিক্যাল খাতাতেও আঁকাতে হবে এবং সেই ছবিটা তোমরা আঁকাতে খুব ভয় পাও, হিমশিম খাও। তাই না, ভয়ের কিছু নয়, আমি টেকনিকটা শিখাই দিচ্ছি যাতে করে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা আর থাকবে না এবং নির্দ্বিধায় ফ্রি হ্যান্ডেই তোমরা আঁকতে পারবে, কারো হেল্প নেওয়ার দরকার হবে না। এটা হচ্ছে সবচেয়ে বাইরে যে অংশটা, সেটা হচ্ছে ত্বক। মূলের ক্ষেত্রে মূল ত্বক, কাণ্ডের ক্ষেত্রে কাণ্ড ত্বক। তবে মূলের ক্ষেত্রে বলা হয় এপিব্লেমা আর কাণ্ডের ক্ষেত্রে বলা হয় এপিডার্মিস। এখানে যে অনেকগুলো কোষ থাকে যে এলোমেলো ভাবে এখানে সাজানো আছে, তোমরা এখানে একটা ভুল করো, কমন ভুল করো, সেটা হচ্ছে যে এই কোষগুলো যখন এইরকম করে একটা থেকে আরেকটা ছেড়ে চলে যাও, এটা 1 নাম্বার ভুল। আরেকটা হচ্ছে কিছু রত্ন করো কি, যে এটা নেকলেসের মতো একটার গায়ের পর আরেকটা তুলে দাও, একটা ভিন্ন ধরনের চিত্র হয়ে যায়, এটা মারাত্মক ভুল। কোনো কোষ কখনো একটা আরেকটা ছেড়েও যাবে না আর একটা আরেকটার গায়ের উপরে উঠবে না, জাস্ট ছুঁয়ে ছুঁয়ে থাকবে। কাজে প্র্যাকটিক্যাল খাতা আঁকানোর সময় এই বিষয়টা মাথায় রেখো। এবং এখানে যে ভাস্কুলার বান্ডিল, তোমাদের তো একবীজপত্রী মূলটাই করানো হবে এবং সেইখানে দেখবে যে ভাস্কুলার বান্ডিল তোমাদের কোনো কোনো বইয়ে আছে যে 7টা, আবার কোনো কোনো বইয়ে আছে 8টা।
একবিরপত্রী মূলের ছবি যদি হয় তাহলে ভাস্কুলার বান্ডেলের সংখ্যা অবশ্যই 6 এর বেশি হবে। এবং তোমরা যদি এখানে 7টা ভাস্কুলার বান্ডেল আঁকাতে চাও তাহলে দেখবে যে একটা নির্দিষ্ট গ্যাপ যেটা রক্ষা করা অত্যন্ত কঠিন হয়ে যায়, তখন ছবিটা খারাপ হয়ে যায় এবং এলোমেলো হয়ে যায়। তোমরা যে সিস্টেমটা করবে, এখানে একটা বৃত্ত আঁকানোর পর সবচেয়ে বাইরে যেটা যে এটা হচ্ছে এন্ডোডার্মিস, অন্ততক, তারপরে যেটা সেটা হচ্ছে পেরিসাইকেল, এইখানে একটা কেন্দ্র বরাবর এইভাবে একটা ব্যাসার্ধের মতো করে যে একটা লম্ব ভাবে দাগ দিবে, আর আরেকটা এইভাবে আড়াআড়ি ভাবে তাহলে 4টা হয়ে গেল। আর প্রত্যেকটার মাঝখানে একটা করে বসায় দিবে। 8টা ভাস্কুলার বান্ডিল হবে এবং তাতে গ্যাপটা ব্যালেন্স রক্ষা হবে এবং ছবিটা অনেক সুন্দর হবে। এই ভুলটা তোমরা করো না যে পরীক্ষার এই প্র্যাকটিক্যাল খাতায় যেন ছবি আমাকে নতুন করে শেখানো না লাগে। এখানে ভাস্কুলার বান্ডিল 8টা এবং প্রত্যেকটার মাঝে এখানে হচ্ছে যে যা তোমরা শুধু বুঝে নাও, পুরো ছবি আঁকাতে গেলে তো এখানে মজ্জা। তো এখানে যেটা আমি তোমাদের বোঝাতে যাচ্ছি যে গ্রাউন্ড টিস্যু এটা 2টা নির্দিষ্ট অঞ্চলে বিভক্ত, একটা বহিঃস্থলীয় অঞ্চল আর একটা হচ্ছে অন্তঃস্থলীয় অঞ্চল। তো এখানে সবচেয়ে বাইরে যে অংশটা হচ্ছে যে সবচেয়ে প্রশস্ত যে অঞ্চল সেটা হচ্ছে কর্টেক্স। তার বাইরে যেটা আছে যে মূলের ক্ষেত্রে মূলত্বক, কাণ্ডের ক্ষেত্রে কাণ্ডত্বক। এবং মূলের ক্ষেত্রে একটা সুন্দর নাম আছে, সেটা হচ্ছে এপিব্লেমা, কাণ্ডের ক্ষেত্রে এপিডার্মিস। এখন মূলের ক্ষেত্রে এপিব্লেমা আর কাণ্ডের ক্ষেত্রে এপিডার্মিস, সেটা তোমরা বারবার ভুল করে একটাটা আরেকটা গোলায় ফেলো। তোমরা মনে রাখার জন্য যে টনটা আমি বলি সেটা যদি মাথায় রাখো তাহলে আর জীবনে কখনো ভুল হবে না। কাণ্ডতে একটা ড আছে, এপিডার্মিসে একটা ড আছে, কাজেই যেটা কাণ্ড সেটা হচ্ছে এপিডার্মিস। মূলে একটা ল আছে, এপিব্লেমাতে একটা ল আছে, একটাই যেটা মূলত্বক সেটা হচ্ছে এপিব্লেমা। আশা করি বুঝতে পেরেছো আমার কথা, যে মূল হচ্ছে লব, তবে 2 লকে একসঙ্গে করবে। যেটা মূলের ক্ষেত্রে সেটা হচ্ছে এপিব্লেমা, যেটা কাণ্ডের ক্ষেত্রে সেটা হচ্ছে এপিডার্মিস। দুটাই কিন্তু ত্বক এবং বাইরের দিকে থাকে বলে এটাকে বহিত্বক বলা হয়। মূলের ক্ষেত্রে মূলত্বক, কাণ্ডের ক্ষেত্রে কাণ্ডত্বক। তবে মূলের সুন্দরতা তোমাদের অনেক সময় প্রশ্ন করা হয় এপিব্লেমা কোথায় থাকে। এপিব্লেমা নিশ্চিত ভাবে কোনো কনফিউশন ছাড়া যে 2 লকে একসঙ্গে করে যেখানে মূল সেটা হচ্ছে এপিব্লেমা, আর যেটা কাণ্ড 2 লকে একসঙ্গে করে সেটা কাণ্ড, সেটা হচ্ছে এপিডার্মিস। এখন স্টিলি বলতে বোঝায় যে এই যে অন্তঃত্বক, এখানে যেটা যে আবরণটা আছে একস্তর বিশিষ্ট প্যারেনকামা জাতীয় ঘন সন্নিবিষ্ট, সেটা হচ্ছে অন্তঃত্বক। অন্তঃত্বক দ্বারা পরিবেষ্টিত মূল অথবা কাণ্ডের কেন্দ্রীয় অংশ বা কেন্দ্রীয় স্তম্ভ, যেখানে জাইলেম, ফ্লোয়েম, মজ্জা, মজ্জারসি, পেরিসাইকেল অবস্থান করে, তাকেই বলা হয় স্টিলি। স্টিলের বাইরে যেটা অবস্থান করে যে সেটা তাহলে হচ্ছে যে বহিঃস্থলীয় অঞ্চল। এই অংশটা উপরে যে এপিব্লেমার পরে যে সবচেয়ে প্রশস্ত অঞ্চল, যে কোষগুলো প্যারেনকামা জাতীয়, এবং এই প্যারেনকামা জাতীয় কোষগুলো যে গোলাকার কিংবা ডিম্বাকার, এখানে এলোমেলো ভাবে সাজানো আছে, যার মাঝে প্রচুর পরিমাণে ইন্টারসেলুলার স্পেস থাকে, কোষ প্রাচীর পাতলা এবং সেটা সেলুলোজ দ্বারা তৈরি, সেটা হচ্ছে কর্টেক্স। আর এই এপিব্লেমার নিচ থেকে এই কর্টেক্স, এই অঞ্চলটাই হচ্ছে যে বহিঃস্থলীয় অঞ্চল। এটা যদি কাণ্ড হয় তাহলে কাণ্ডের ক্ষেত্রে বহিঃস্থলীয় অঞ্চলটা যে এখানে যে অধোত্বক থাকে, যে এপিডার্মিসের পরে একটা অংশ থাকে সেটা অধোত্বক থাকে, তবে মূলের ক্ষেত্রে অধোত্বক কখনোই সেটা থাকবে না। এটা হচ্ছে দ্বিবীজপত্রী মূল। এবং একবীজপত্রী মূল এবং দ্বিবীজপত্রী মূলের মধ্যে দেখো যে এখানে হচ্ছে, এখানে আরেকটা ছবি দেখলে পরিষ্কার বুঝতে পারবে, এটা হচ্ছে মূল, একবীজপত্রী মূল, যেখানে ভাস্কুলার বান্ডেলের সংখ্যা ওখানে 3, 3, 6, 7, 7টা তোমরা দিবে না, তোমরা 8টাই দেবে। 8টা দিলে তোমাদের ছবি আঁকাতে সুবিধা হবে। তো বহিঃস্থলীয় অঞ্চল বলতে যে স্থলীর বাইরে যেটা অবস্থান করে সেটা হচ্ছে বহিঃস্থলীয় অঞ্চল। তো এই কর্টেক্স সবচেয়ে প্রশস্ত অঞ্চলটা হচ্ছে কর্টেক্স। কর্টেক্সের কাজ হচ্ছে প্রচুর পরিমাণে খাদ্যদ্রব্য সঞ্চয় করে রাখা, যার এটা আরো একটা কাজ করে যে এটা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য তৈরিতে সক্ষম। এবারে আসো যে স্থলী, যে অন্তঃস্থলীয় অঞ্চল। অন্তঃস্থলীয় অঞ্চল বলতে যে অন্তঃত্বক দ্বারা পরিবেষ্টিত মূল অথবা কাণ্ডের কেন্দ্রীয় অংশটাকেই বলা হয় স্থলী, আর এর ভিতরে যেটা অবস্থান করে সেটাকেই বলা হয় অন্তঃস্থলীয় অঞ্চল। তাহলে এখানে অবস্থান করছে কি যে অন্তঃত্বকের ভিতরে যেটা পেরিসাইকেল, জাইলেম, ফ্লোয়েম, মজ্জা এবং এর যে সরু সরু কোষগুলো সেটা হচ্ছে মজ্জারসি।
পেরিসাইকেল এটা এক স্তর বিশিষ্ট হতে একটা সারি হতে পারে, আবার একাধিক সারিও হতে পারে, এবং এই কোষগুলো প্যারেনকামা জাতীয়, এবং সেটা যে পেরিসাইকেল যেটা ঘনভাবে সাজানো থাকে, যার কাজ হচ্ছে নাইট্রোজেন জাতীয় খাদ্য ছাড়া অন্য যে কোনো ধরনের খাদ্যদ্রব্য সঞ্চয় করে রাখে, এবং সেটা পার্শ্বমূল তৈরি করে। কাণ্ডের ক্ষেত্রে এটা অস্থানিক মৌল তৈরি করে, কাজে এটা খাদ্য সঞ্চয় করা, পার্শ্বমূল তৈরি করা, অস্থানিক মূল তৈরি করা, এ হচ্ছে পেরিসাইকেলের কাজ। অন্ততকের কাজ হচ্ছে ভিতরের অংশগুলোকে যে কোনো প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা করা। আর এই যে ভাস্কুলার বান্ডেল, যদি একবীজপত্রী মূল এখানে হয়, তাহলে এখানে এটা দেখেই ছবি দেখেই বুঝছো যে ভাস্কুলার বান্ডেলের সংখ্যা অবশ্যই 6 এর বেশি, এবং এখানে যে ভাস্কুলার বান্ডেলের সংখ্যা 6 এর বেশি, এখানে 8টা দেওয়া আছে, এবং ভাস্কুলার বান্ডেল বলতে সেটা জাইলেম এবং ফ্লোয়েমের সমন্বয়বদ্ধ। এ হচ্ছে জাইলেম গুচ্ছ আর এ হচ্ছে ফ্লোয়েম গুচ্ছ। কেন্দ্রবিন্দুতে যেটা সেটা হচ্ছে মজ্জা, এবং এই জাইলেম ফ্লোয়েমের মাঝখানে কতগুলো সরু সরু প্যারেনকামা জাতীয় কোষ থাকে, যেটা পেরিসাইকেলের সাথে এই মজ্জার সংযোগ স্থাপন করে, সেটাকেই বলা হয় মজ্জা রশ্মি। মজ্জারশ্মির কাজে পেরিসাইকেলের সাথে এই মজ্জার সংযোগ স্থাপন করা। এই মজ্জাটা একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে অনেক বড়, সুস্পষ্ট। দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল যদি হয়, এটা অত্যন্ত সংকীর্ণ এবং কোনো কোনো ক্ষেত্রে এটা অনুপস্থিত থাকে। এখানে যে ভাস্কুলার বান্ডেল যেটা জাল এবং ফ্লোয়েম, সেটা অল্টারনেট বা পর্যায়ক্রমে অবস্থান করছে, যেটা পরের ব্যাখ্যায় পরিষ্কার হবে তোমাদের। সেটা হচ্ছে এটা মূলের ছবি। আর তাই ভাস্কুলার বান্ডেলের যে মেইন উপাদান জাল এবং ফ্লোয়েম, এটা পর্যায়ক্রমে, অর্থাৎ একগুচ্ছ জাইলেম, একগুচ্ছ ফ্লোয়েম, একগুচ্ছ জাইলেম, একগুচ্ছ ফ্লোয়েম, এটা যতটা 8টা জাইলেম গুচ্ছ হলে 8টা ফ্লোয়েম গুচ্ছ হবে। আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে এখানে দেখো যে ছোট থেকে আস্তে আস্তে বড়গুলো উপরের দিকে যাচ্ছে। যে ছোট অর্থাৎ প্রথমে যেটা তৈরি হয়, শুরুতে তৈরি হয়, সেটা হচ্ছে প্রোটোজাইলেম, এবং সেখানে যে আয়তনটা বা আকৃতিটা আকারে ছোট। আর যেটা আস্তে আস্তে যত ক্রমান্বয়ে পরে তৈরি হবে, সব লাস্টে যেটা তৈরি হবে সেটা থাকবে কেন্দ্রবিন্দুতে, এবং সেটা হবে সবচেয়ে বড়। যেটা শুরুতে তৈরি হয় আকারে ছোট, সেটা হচ্ছে প্রোটোজাইলেম। আর যেটা পরে তৈরি হয় এবং আকারে বড়, সেটা হচ্ছে মেটাজাইলেম। এখন তোমরা যখন ভারতে প্রশ্ন করি প্রোটোজাইলেম কি, মেটাজাইলেম কি, তখন তোমরা নিশ্চিতভাবে ভুলে যাও বারবার এটা পড়ার পরে। তোমাদের আমি একটা পয়েন্ট বলি, যে এখানে যেটা ব্যাখ্যা তোমাদের বইয়ে যেটা ব্যাখ্যা দেওয়া হচ্ছে, যে শুরুতে যেটা তৈরি হয় এবং আকারে ছোট, সেটা হচ্ছে প্রোটোজাইলেম, পরে যেটা তৈরি হয় আকারে বড়, সেটা হচ্ছে মেটাজাইলেম। তোমরা এইভাবে না বলে তোমরা মাথায় রাখবা যে যেটা মোটা সেটাই মেটা, যেটা মোটা সেটাই মেটা। মোটা মানে হচ্ছে আয়তনে বড়, আর তাই যেটা আয়তনে বড় সেটা নিশ্চিতভাবে মেটাজাইলেম, এবং তখন তোমাদের কোনো কনফিউশন থাকবে না। আরেকটা কথা মাথায় রাখবা, যে এখানে তোমাদের কাণ্ডের ছবিটা মাথায় রাখা একটু বেশ জটিল, মূলের ছবিটা মাথায় রাখা খুব সহজ। এখানে জাইলেমের যে বিন্যাসটা, যে এই যে প্রোটোজাইলেম আস্তে আস্তে বড় হচ্ছে, সেটা হচ্ছে মেটাজাইলেম। এই জাইলেমের বিন্যাসটাকে যে একটা কয়েকটা টার্মের সঙ্গে তোমরা পরিচিত হবে, একটা এক্সার্ক, একটা এন্ডার্ক, আরেকটা হচ্ছে মেজার্ক। এক্সার্ক হচ্ছে যে যখন হচ্ছে যে এই প্রোটোজাইলেম যখন পরিধির দিকে, এটা হচ্ছে পরিধি, প্রোটোজাইলেম যখন পরিধির দিকে থাকবে আর মেটাজাইলেম যখন কেন্দ্রের দিকে থাকবে, তখন সেটাকে বলা হয় যে এক্সার্ক। কাণ্ডের ক্ষেত্রে ঠিক তার বিপরীতে থাকবে, যে মেটাজাইলেম থাকবে পরিধির দিকে আর প্রোটোজাইলেম থাকবে কেন্দ্রের দিকে, সেটাকে বলা হয় এক্সার্ক। এই পরেও তুমি যখন এটা ভুলে যাও, আর তাই তো এইভাবে মনে রাখবে যে যেটা কাণ্ড সেটা হচ্ছে এন্ডার্ক। কাণ্ডর ড আর এন্ডার্কের ড, দুই ডকে একসঙ্গে রাখবে। কাজে কাণ্ডের ক্ষেত্রে জাইলেমের বিন্যাসটাকে বলা হয় এন্ডার্ক, আর মূলের ক্ষেত্রে জাইলেমের যে বিন্যাসটা সেটাকে বলা হয় এক্সার্ক। এবং আশা করি মূলের ছবিটা তোমাদের সবারই মাথায় থাকবে, যে পরিধির দিকে হচ্ছে প্রোটোজাইলেম আর মূল মেটা মধ্যে, এটা মূলের ছবি, মূল মেটাজাইলেম মধ্যে, মূল মেটা মধ্যে। এইভাবে মূল মেটা মধ্যে, তার মানে হচ্ছে মেটাজাইলেম যদি মধ্যে হয় বা কেন্দ্রের দিকে হয়, কাণ্ডের ক্ষেত্রে ঠিক তার অপোজিট, অর্থাৎ কাণ্ডের ক্ষেত্রে হবে এই মেটাজাইলেমটা পরিধির দিকে আর প্রোটোজাইলেমটাই হবে কেন্দ্রের দিকে। তাহলে মূলের ক্ষেত্রে হচ্ছে নিশ্চিতভাবে এক্সার্ক, কাণ্ডের ক্ষেত্রে হচ্ছে এন্ডার্ক। আর পাতার ক্ষেত্রে এখানে কোনো নির্দিষ্ট যে প্রোটোজাইলেম পরিধির দিকে বা কেন্দ্রের দিকে এরকম ধারাবাহিকতা মেনটেন না করে, এটা নিশ্চয় ও দুই ধরনেরই থাকে, আর তাই সেটাকে বলা হয় মেজার্ক। এটা দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের ছবি, এবং সেটা ছবি দেখে বুঝতে পারছো আমি যেটা বলেছি, যে এটা ভাস্কুলার বান্ডেলের সংখ্যা হবে যে এইখানে যে একগুচ্ছ
নিচে এক গুচ্ছ এবং এটা 4 গুচ্ছ। এটার সংখ্যা হবে 2 থেকে 6 মধ্যে সীমাবদ্ধ। কিন্তু যদি এটা একবীজপত্রী মূল হয় তাহলে তার সংখ্যা অবশ্যই 6 বেশি হবে। এইখানে ছবিটা দেখো আরো পরিষ্কার ধারণা পাবে যে এখানে যেহেতু রঙিন ছবি আর তাই এখানে ভাস্কর বান্ডিল যে এই যে 2 গুচ্ছ আর এই 2 গুচ্ছ 4 গুচ্ছ। একবীজপত্রী মূল এবং দ্বিবীজপত্রী মূলের মধ্যে যেটা পার্থক্য, তার আগে তোমাদের আরেকটা কথা বলি যে এখানে তোমাদের মেসোফিল টিস্যু যখন এই গ্রাউন্ড টিস্যু পাতার ত্বকে অবস্থান করে তখন সেটাকে বলা হয় মেসোফিল টিস্যু। এটা বিষমপৃষ্ঠ পাতার প্রস্থচ্ছেদ এবং সেখানে যে মেসোফিল টিস্যুটাকে 2টা ভাগে ভাগ করা হয়, একটা প্যালিসেড প্যারেনকামা আর একটা হচ্ছে স্পঞ্জি প্যারেনকামা। বিষম বলতে কি বিষম অর্থাৎ যেটার মধ্যে সমতা নাই, এবং পৃষ্ঠ অর্থাৎ পাতার 2টা পৃষ্ঠ 2 রকমের, এবং এইটা যে 2টা পৃষ্ঠ 2 রকমের সূর্যের আলো এখানে কম বেশি হয় সেটা হচ্ছে বিষম পৃষ্ঠ। যদি 2টা একই রকম হয় তাহলে সেটাকে বলা হয় সমদ্বি পৃষ্ঠ। সম হচ্ছে সমান, দ্বি হচ্ছে 2, সমদ্বি পৃষ্ঠ অর্থাৎ 2টা পৃষ্ঠ একই রকম। আর এটা বিষম পৃষ্ঠ যেটা 2টা পৃষ্ঠ 2 রকমের। এই 2টা পৃষ্ঠ 2 রকমের এইখানে যখন গ্রাউন্ড টিস্যু অবস্থান করে তখন সেটাকে বলা হয় প্যালিসেড প্যারেনকামা। আর এই বিষম পৃষ্ঠের ক্ষেত্রে প্যালিসেড প্যারেনকামাকে 2টা ভাগে ভাগ করা হয়। একটা মেসোফিল টিস্যুকে 2টা ভাগে ভাগ করা হয়, একটা প্যালিসেড মেসোফিল আর একটা হচ্ছে স্পঞ্জি মেসোফিল। প্যালিসেড মেসোফিল যেটা ঊর্ধ্বত্বকের নিচে সারিবদ্ধভাবে লম্বভাবে ঘনভাবে অবস্থান করে। আর স্পঞ্জি মেসোফিল সেটা দেখতেই পাচ্ছ যে গোল এবং এটা এলোমেলো ভাবে অবস্থান করে, যার মাঝে প্রচুর পরিমাণে ইন্টারসেলার স্পেস থাকে। যদি এটা সমদ্বি পৃষ্ঠ হয় অর্থাৎ 2টা পৃষ্ঠ একই রকম হয় তাহলে সেখানে স্পঞ্জি মেসোফিল থাকবে না, সেখানে শুধু প্যালিসেড মেসোফিল থাকবে। অথবা যে কোনো ক্ষেত্রে এমনও হয় যে প্যালিসেড না, যে কোনো এক ধরনের হয় প্যালিসেড নতুবা স্পঞ্জি। ভাস্কুলার টিস্যুতন্ত্রের এটার আরেকটা নাম হচ্ছে পরিবহন টিস্যুতন্ত্র। পরিবহন কথার অর্থ তোমরা নিশ্চয়ই জানো যে এক স্থান থেকে অন্য স্থানে বহন করে নিয়ে যাওয়া। যেমন মাঝে মাঝে পরিবহন হরতাল হয়, যে বাস ট্রাক এগুলো সবকিছু হরতাল হয়ে যায়। কয়েকদিন আগেও এটা ছিল, গত মাস এই মাসের শুরুতেই। তো পরিবহন যখন উদ্ভিদের ক্ষেত্রে হবে, এমনি পরিবহন হরতাল মানে এটা যাত্রী বহন করবে বা মালামাল বহন করবে। উদ্ভিদের ক্ষেত্রে যখন পরিবহন টিস্যুতন্ত্র তখন তো এখানে যাত্রী বহন করবে না, তখন এখানে উদ্ভিদের কাঁচা মাল যেটা উদ্ভিদের জন্য প্রয়োজনীয়, সেই কাঁচা মালগুলো যখন মাটিতে পানি এবং পানিতে দ্রবীভূত খনিজ লবণ থাকে সেইগুলো যখন পরিবহনের কাজ সম্পন্ন করে তখনই সেটাকে বলা হয় পরিবহন টিস্যুতন্ত্র। এটার আরেকটা নাম হচ্ছে ভাস্কুলার টিস্যুতন্ত্র। পরিবহন টিস্যু কতগুলো পরিবহন টিস্যু হচ্ছে মেইন উপাদান জাইল এবং ফ্লোয়েম। এই জাইল এবং ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম থাকতেও পারে নাও থাকতে পারে, কাজে ক্যাম্বিয়াম হচ্ছে আনুষঙ্গিক উপাদান। আর এই কতগুলো পরিবহন টিস্যু অর্থাৎ জাইল এবং ফ্লোয়েমের সমন্বয়ে গঠিত যে টিস্যুগুচ্ছ উদ্ভিদে খাদ্যদ্রব্যের কাঁচামাল এক স্থান থেকে অন্য স্থানে পরিবহনের কাজ সম্পন্ন করে তখনই সেটিকে বলা হয় পরিবহন টিস্যু। কতগুলো পরিবহন টিস্যু যখন সম্মিলিতভাবে একই ধরনের কাজ সম্পন্ন করে তখন সেটিকে বলা হয় পরিবহন টিস্যুতন্ত্র। এই পরিবহন টিস্যুতন্ত্র বা ভাস্কুলার টিস্যুতন্ত্রকে এটাকে জাইল এবং ফ্লোয়েমের অবস্থানের উপর ভিত্তি করে 3টা ভাগে ভাগ করা হয়। 1 সংযুক্ত, 2 অরীয়, 3 কেন্দ্রীয় বা কেন্দ্রিক বা কনসেন্ট্রিক। আমি তোমাদের বলেছি যে সংযুক্ত এবং পরিবহন টিস্যুগুচ্ছের মেইন উপাদান জাইল এবং ফ্লোয়েম, ক্যাম্বিয়াম হচ্ছে আনুষঙ্গিক উপাদান। কাজেই সংযুক্ত বলতে তখনই বোঝায় ওই সমস্ত পরিবহন টিস্যুগুচ্ছকে যেখানে জাইল এবং ফ্লোয়েম একই ব্যাসার্ধে পরস্পর সংযুক্ত অবস্থায় অবস্থান করবে তখন সেটাকে বলা হয় সংযুক্ত পরিবহন টিস্যুগুচ্ছ। এটাকে আবার 2টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সংযুক্ত সমপর্ষীয় মুক্ত, আরেকটা হচ্ছে কেন্দ্রীয় এই সমপর্ষীয় বদ্ধ, আরেকটা হচ্ছে সমপর্ষীয় মুক্ত। এবং জাইলের অবস্থান সবসময় কেন্দ্রে অবস্থান করা, যদিও ব্যতিক্রম আছে, এটা হচ্ছে জাইলের আর এটা হচ্ছে ফ্লোয়েম।
আরেকটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। এখানে মাঝখানে হচ্ছে এখানে কেন্দ্রীয় যেটা জাইলেম গুচ্ছ, এটা হচ্ছে বদ্ধ, এটা মুক্ত, আর এটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। এটা যেহেতু কাজেই ভিতরে কাজে এটা জাইলেম কেন্দ্রিক, আর এটা হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিক। তো এনে দেখো যে বোর্ডে একটা ছবি আছে, যেটা প্রজেক্টরে দেখতে পাচ্ছ স্লাইডে, যেটা বুলিফর্ম সেল। এপিডার্মাল টিস্যুতন্ত্রের একটা শব্দ, এপিডার্মাল টিস্যুতন্ত্র যখন পড়ানো হচ্ছে বা ওখানে একটা নতুন শব্দের সঙ্গে পরিচিত হবে, সেটা হচ্ছে বুলিফর্ম সেল। বুলিফর্ম সেল হচ্ছে এপিডার্মিসে যখন কতগুলি কোষ আকারে অনেক বড় বৃহৎ আকৃতির বুদবুদের মতো দেখায়, তখন সেটাকে বলা হয় বুলিফর্ম সেল। এই যে কোষগুলো দেখো যে আশেপাশে যে এপিডার্মিস সাথে তার চাইতে কোষগুলো আকারে অনেক বড় এবং এটা বুদবুদের মতো দেখায় বলে এটাকে বলা হয় বুলিফর্ম সেল বা বুদবুদ আকৃতির সেল, যেটা আশপাশের অন্যান্য কোষগুলো থেকে সহজেই এটাকে আলাদা করা যায়। এখানে প্রধান কতগুলো শব্দগুচ্ছ। তো তার আগে আমি পরিবহন টিস্যুগুচ্ছটা এখানেই দেখা দেই, তোমাদের বোর্ডে ব্যাখ্যা করে দেই যে এটা হচ্ছে সংযুক্ত, সংযুক্ত, সমপার্শ্বীয়, এটা হচ্ছে বদ্ধ, এটা হচ্ছে মুক্ত। যে পরিবহন টিস্যুগুচ্ছের মেইন দুইটা উপাদান জাল এবং ফ্লেম। জাল এবং ফ্লেম যখন একই ব্যাসার্ধে পরস্পর যুক্ত অবস্থায় অবস্থান করে, তখন সেটাকে বলা হয় সংযুক্ত পরিবহন টিস্যুগুচ্ছ। এটাকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা সমপার্শ্বীয় মুক্ত, আরেকটা সমপার্শ্বীয় বদ্ধ। আরেকটা হচ্ছে যে এটাকে দুইটা মূলত, যে একটা সমপার্শ্বীয় আরেকটা সমদ্বিপার্শ্বীয়। সমপার্শ্বীয়টাকে দুইটা, সমপার্শ্বীয় মুক্ত এবং সমপার্শ্বীয় বদ্ধ। তো সমপার্শ্বীয় বদ্ধের দিকে তাকে যে এখানে কেন্দ্রের দিকে জাইলেম গুচ্ছ আর বাইরের দিকে যে ফ্লোয়েম গুচ্ছ। যখন কোনো সংযুক্ত পরিবহন টিস্যুগুচ্ছের কেন্দ্রের দিকে জাইলেম গুচ্ছ থাকবে আর পর্যায়ের দিকে ফ্লোয়েম গুচ্ছ থাকবে, তখন সেটাকে বলা হয় সংযুক্ত সমপার্শ্বীয় বদ্ধ পরিবহন টিস্যুগুচ্ছ, যেটা একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ক্ষেত্রেই শুধুমাত্র দেখা যায়। এটা দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে কখনোই দেখা যাবে না। সমপার্শ্বীয় মুক্ত, এখানে কতগুলো সরু সরু কোষ আছে। এই সরু সরু কোষ গুচ্ছ হচ্ছে ক্যাম্বিয়াম। যখন কোন সংযুক্ত সমপার্শ্বীয় পরিবহন টিস্যুগুচ্ছের এই জাইলেম ফ্লোয়েমের মাঝখানে একগুচ্ছ ক্যাম্বিয়াম থাকবে, তখন সেটাকে বলা হয় সমপার্শ্বীয় মুক্ত। ক্যাম্বিয়াম এটা যে জানালা দরজার সঙ্গে যদি তুলনা করো, যে রুমে দরজা জানালা আছে সেটা হচ্ছে মুক্ত, কাজে এখানে দরজা জানালা আছে অর্থাৎ ক্যাম্বিয়াম গুচ্ছটা আছে, সেটা সমপার্শ্বীয় মুক্ত। যদি না থাকে তাহলে সেটা হচ্ছে সমপার্শ্বীয় বদ্ধ। সমপার্শ্বীয় বদ্ধ অবশ্যই এটা একবীজপত্রী কাণ্ড, আর সমপার্শ্বীয় বদ্ধ যে মুক্ত যেটা, সেটা এটা অবশ্যই দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। দ্বিবীজপত্রীর সমদ্বিপার্শ্বীয় যেটা, দ্বি হচ্ছে দুই। সমদ্বিপার্শ্বীয় পরিবহন টিস্যুগুচ্ছ, যখন কোন সংযুক্ত পরিবহন টিস্যুগুচ্ছের কেন্দ্রে একগুচ্ছ জাইলেম থাকবে আর তাকে ঘিরে দুই পাশে দুই গুচ্ছ ক্যাম্বিয়াম এবং দুই গুচ্ছ ফ্লোয়েম থাকবে, তখন সেটাকে বলা হয় সমদ্বিপার্শ্বীয় পরিবহন টিস্যুগুচ্ছ। তো ক্যাম্বিয়ামের উপস্থিত যদি থাকে তাহলে সেটা অবশ্যই দ্বিবীজপত্রী কাণ্ড। আর এইখানে দুই গুচ্ছ ক্যাম্বিয়াম আছে, এটা দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড অবশ্যই, তবে এটা বিশেষ একটা শ্রেণীর অন্তর্ভুক্ত। যেমন কিউকারবিটেসিস শ্রেণীর অন্তর্ভুক্ত উদ্ভিদের ক্ষেত্রেই শুধুমাত্র এটা দেখা যায়। এবং এটা তোমাদের কুইজ এমসিকিউ থাকে, সেখানে প্রশ্নটা প্রায় থাকে যে সমদ্বিপার্শ্বীয় পরিবহন টিস্যুগুচ্ছের উদাহরণ। এখানে অনেকগুলো উদ্ভিদের নাম দেওয়া যায়, কোনটা সঠিক।
তোরা মাথায় রাখবে যে এটা ইউক্যারিওটিক শ্রেণীর অন্তর্ভুক্ত, অর্থাৎ লাউ, কুমড়া, শসা, করলা এই সমস্ত উদ্ভিদেই শুধুমাত্র দেখা যায়, অন্য কোনো উদ্ভিদে এটা দেখা যায় না। আরেকটা হচ্ছে কনসেন্ট্রিক বা কেন্দ্রীয়। কেন্দ্রীয় পরিবহন টিস্যু গুচ্ছ, এখানে জাল এবং ফ্লেম একই ব্যাসার্ধে অবস্থান করে অবশ্যই, তবে জাল এবং ফ্লেমের যে কোনো একটা কেন্দ্রে অবস্থান করে আর তাকে ঘিরে আরেকটা গুচ্ছ বাইরের দিকে অবস্থান করে। সেই সুবাদে যে এটাকে দুইটা ভাগে ভাগ করা হয় যে কোনটা কেন্দ্রে অবস্থান করে। তোমাদের শুরুতেই বলেছি যে জালেম কেন্দ্রে অবস্থান করে, এটা তার স্বাভাবিক বৈশিষ্ট্য। যখন কোনো কেন্দ্রীয় পরিবহন টিস্যু গুচ্ছে জালেম গুচ্ছটা কেন্দ্রে থাকবে আর ফ্লেম গুচ্ছটা তাকে ঘিরে বাইরের দিকে অবস্থান করবে, তখন সেটাকে বলা হয় জালেম কেন্দ্রিক। ঠিক তার বিপরীত, যে যখন ফ্লেম গুচ্ছটাই কেন্দ্রে থাকবে আর জালেমটা তাকে ঘিরে বাইরের দিকে অবস্থান করবে, তখন সেটাকে বলা হয় ফ্লেম কেন্দ্রিক। এখন জালেম কেন্দ্রে অবস্থান করে এটা তার স্বাভাবিক বৈশিষ্ট্য, তাই এটার উদাহরণটাই স্বাভাবিক। যে রাস্তাঘাটে চলার সময় তোমরা যেটা দেখতে পাও ফার্ন জাতীয় গাছ, যেটা অদপ্ত অবহেলায় বেড়ে ওঠে, তো সেই ফার্ন জাতীয় গাছে এটা জালেম কেন্দ্রিকটা অবস্থান করে। আর ফ্লেম কেন্দ্রিক এটা তার রেয়ার বৈশিষ্ট্য বা ব্যতিক্রমী বৈশিষ্ট্য। তো সেখানে হচ্ছে তার উদাহরণটা হচ্ছে রেয়ার, যেমন একটা হচ্ছে ড্রাসিনা, আরেকটা হচ্ছে উক্কা, DRACANA, আরেকটা হচ্ছে উক্কা, যেটা বাগানের শোভাবর্ধনকারী উদ্ভিদ হিসাবে লাগানো হয়। কিন্তু এদের দুইটা সুন্দর নাম আছে, যেটা তোমরা বারবার পড়ার পরেও সেটা ভুল করো। একটা হ্যাড্রোসেন্ট্রিক, আরেকটা হচ্ছে লেপ্টোসেন্ট্রিক। হ্যাড্রোসেন্ট্রিক হচ্ছে যেখানে এখানে দেখো যে একটা জালেম কেন্দ্রিক, তোমাদের যখন জালেম কেন্দ্রিক বলা হয় তখন খুব সুন্দর পারফেক্ট উত্তরটা দিয়ে দাও। যখন জালেম গুচ্ছটা কেন্দ্রে থাকে আর ফ্লেমটা তাকে ঘিরে বাইরের দিকে অবস্থান করে, তখন সেটাকে বলা হয় জালেম কেন্দ্রিক। ফ্লেমটা তার বিপরীত, যে ফ্লেম গুচ্ছটি কেন্দ্রে থাকে আর তাকে ঘিরে দেহরক্ষীর মতো যে জালেম গুচ্ছটা বাইরের দিকে অবস্থান করে, তখন সেটাকে বলা হয় ফ্লেম কেন্দ্রিক। কিন্তু যখন আমরা তোমাদের প্রশ্ন করি হাইড্রোসেন্ট্রিক কোনটা, লেপ্টোসেন্ট্রিক কোনটা, তখন তোমরা প্রশ্নটা ভুল করো। হাইড্রোসেন্ট্রিক হচ্ছে জালেম কেন্দ্রিক, সেটাই হচ্ছে হাইড্রোসেন্ট্রিক। আর লেপ্টোসেন্ট্রিক হচ্ছে যেটা ফ্লেম কেন্দ্রিক। এখন এই যে ফ্লেম কেন্দ্রিক লেপ্টোসেন্ট্রিক বারবার পড়ার পরে ভাবে ওটা তোমাদের মাথা একটু গরম থাকে এবং তখন সেটা ভুলে যাও। ফ্লেমে একটা যুক্ত বর্ণ আছে, লেপ্টোতে একটা যুক্ত বর্ণ আছে, কাজে যেটা ফ্লেম কেন্দ্রিক সেটাই হচ্ছে লেপ্টোসেন্ট্রিক, আর যেটা জালেম কেন্দ্রিক সেটা হচ্ছে হাইড্রোসেন্ট্রিক। প্রধান প্রধান শব্দগুলো কোথায় গেল? প্রধান প্রধান আরেকটা যে স্লাইড আছে, যেটা হচ্ছে সংযুক্ত স্বপর্শীয় মুক্ত। মুক্ত মানে এখানে যে ক্যাম্বিয়াম গুচ্ছটা থাকবে, স্বপর্শীয় বদ্ধ যেখানে ক্যাম্বিয়াম গুচ্ছটা থাকবে না, সমদ্বিপার্শ্বীয় যেটা কেন্দ্রে একগুচ্ছ জালেম গুচ্ছ থাকবে আর তাকে ঘিরে উভয় পার্শ্বে যে দুই গুচ্ছ ক্যাম্বিয়াম আর দুই গুচ্ছ ফ্লেম, এটাকে বলা হয় অন্তঃফ্লেম, অন্তঃক্যাম্বিয়াম, বহিঃফ্লেম, বহিঃক্যাম্বিয়াম। এবং এটা হচ্ছে হাইড্রোসেন্ট্রিক, জালেম গুচ্ছটা কেন্দ্রে এবং ফ্লেম গুচ্ছটা বাইরে। বিপরীত ভাবে যে জালেম গুচ্ছটাই যখন বাইরে থাকবে ফ্লেমটা ভিতরে, তখন সেটাকে বলা হয় ফ্লেম কেন্দ্রিক। তো এই যে ফ্লেমে একটা যুক্ত বর্ণ, ফয়েলে যুক্ত, এখানে লেপ্টোতে পয়েটে যুক্ত ওকার, এখানে ফয়েলে যুক্ত ওকার, কাজে যেটা ফ্লেম কেন্দ্রিক সেটা হচ্ছে লেপ্টোসেন্ট্রিক। এই শব্দটা, এই বিষয়টা যদি মাথায় রাখো তাহলে তোমাদের ভুল হবে না। পরে হচ্ছে এখানে জালেম গুচ্ছগুলো লম্বা লম্বা, ফ্লেম গুলো এই যে ত্রিভুজাকৃতির, যে পরিবহন টিস্যু হচ্ছে এই জাল এবং ফ্লেম একই ব্যাসার্ধে অবস্থান না করে ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে এবং পর্যায়ক্রমে অবস্থান করে খাদ্যের কাঁচামাল পরিবহনের কাজ সম্পন্ন করে, তখনই সেটাকে বলা হয় যে
অরীয় পরিবহন টিস্যুগুচ্ছ। এখানে অরীয় পরিবহন টিস্যুগুচ্ছ আরেকটু বড় করে দেখানো হচ্ছে যে এখানে জালেম গুচ্ছ অনেকগুলো এবং পর্যায়ক্রমে বলতে একগুচ্ছ জালেম, একগুচ্ছ ফ্লোয়েম, কখনোই একগুচ্ছ জালেমের পর দুইগুচ্ছ ফ্লোয়েম বা একগুচ্ছ ফ্লোয়েমের পর দুইগুচ্ছ জালেম থাকবে না, সেটাই হচ্ছে অরীয় পরিবহন টিস্যুগুচ্ছ। সমপার্শ্ব এখানে তোমাদের বইয়ের মতো করে যে ছবিগুলো, সমপার্শ্ব মুক্ত মানে ক্যাম্বিয়াম গুচ্ছ, ক্যাম্বিয়াম গুচ্ছটাকে দরজা জানালার সঙ্গে তুলনা করবে এবং তাতে হবে যে সমপার্শ্ব মুক্ত যেটা দ্বিবীজপত্রী কাণ্ড, আর সমপার্শ্ব বদ্ধ যেটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। সমদ্বিপার্শ্বীয়, অরীয়, কেন্দ্রীয়। এই জালেম কেন্দ্রিকের আরেকটা নাম হচ্ছে অ্যাম্ফিক্রিবন, আর ফ্লোয়েমের নাম হচ্ছে অ্যাম্ফিভেসাল। এখানে তোমাদের অনেক সময় প্রশ্ন আসে যে ভি ডট বলতে কি বোঝায়। ভি হচ্ছে ভাস্কুলার, বি হচ্ছে বান্ডেল, ভাস্কুলার বান্ডেল। প্রধান প্রধান শব্দগুচ্ছ এখানে এপিডার্মিস, তোমাদের মাথায় রাখবে যেটা বলেছি কাণ্ডের ক্ষেত্রে এপিডার্মিস দুই ডকে একসঙ্গে করবে, আর দুই লকে মূল, যেটা মূলের ক্ষেত্রে হচ্ছে এপিব্লেমা। প্যাসেজ সেল যেটা যে মূলের ক্ষেত্রে যে অন্তত্বকটা আছে, অন্তত্বকের কিছু কিছু কোষ আছে যে অত্যন্ত পাতলা এবং সেটা সেলুলোজ নির্মিত, এবং সেটা সাধারণত মূলরোম বরাবর অবস্থান করে। কারণ হচ্ছে এই মূলরোমের সাহায্যে মাটি থেকে পানি এবং পানিতে দ্রবীত খনিজ লবণ সংগ্রহ করে প্যাসেজ সেলের মধ্য দিয়ে যাতে কেন্দ্রবিন্দু পর্যন্ত সহজে পরিবাহিত হতে পারে অভিশ্রবণ প্রক্রিয়া, সেটা হচ্ছে প্যাসেজ সেল বা পরাণ কোষ। ক্যাসপেরিয়ান ফিতা অন্ততকের ভিতরে কিছু কোষ প্রাচীর, কোষের মধ্যে যে এটা প্রস্থপ্রাচীর এবং ভিতরের দিকে যে একটা ফিতার মতো যে অংশ অবস্থান করে, যেটাকে ফিতার ন্যায় অবস্থান করে বলেই এটাকে বলা হয় ক্যাসপেরিয়ান ফিতা। এবং ক্যাসপেরিয়ান নামকরণ করা হয়েছে এই কারণে যে বিজ্ঞানী ক্যাসপেরি 1865 সালে সর্বপ্রথম এটার উপস্থিতি লক্ষ্য করেন, আর তাই তার নাম অনুসারে এটাকে বলা হয় ক্যাসপেরিয়ান ফিতা বা ক্যাসপেরিয়ান স্ট্রিপ। মলিফর্ম কোষ যেটা একটু আগে দেখালাম যে পাতার ক্ষেত্রে সাধারণত একবীজপত্রী উদ্ভিদের পাতার এপিডার্মিসে এটা অবস্থান করে, যে কোষগুলো আকারে আশেপাশের অন্যান্য কোষগুলো অপেক্ষা অনেক বড় বড় ভ্যাকুয়াল বিশিষ্ট, বুদবুদের মতো দেখায়, আর তাই এটাকে বলিফর্ম কোষ বা বুদবুদাকৃতির কোষ বলে। বেবি হচ্ছে ভাস্কুলার বান্ডেল। প্রোটোজাইলেম হচ্ছে যেটা শুরুতেই তৈরি হয় এবং আকারে সাধারণত ছোট গহ্বর বিশিষ্ট, সেটাকে প্রোটোজাইলেম। মেটাজাইলেম হচ্ছে যেটা মোটা, সেটাই মেটা, কাজেই যেটা বড় গহ্বর বিশিষ্ট সেটা হচ্ছে মেটাজাইলেম। এক্সার্ক হচ্ছে যেটা মূলের ক্ষেত্রে অবস্থান করে, এবং মূলের ছবিটা আশা করি তোমাদের মনে থাকবে যে এক্সার্ক বলতে যে জাইলেমের বিন্যাস, যেটা হচ্ছে যে প্রোটোজাইলেম পরিধির দিকে আর মেটাজাইলেম হচ্ছে কেন্দ্রের দিকে, সেটা হচ্ছে এক্সার্ক। মূল মেটা মধ্যে, সেটা হচ্ছে এক্সার্ক। আর এটা যখন এর বিপরীত ভাবে অবস্থান করবে, অর্থাৎ প্রোটোজাইলেমটাই কেন্দ্রের দিকে যেটা কাণ্ডের ক্ষেত্রে অবস্থান করে, সেটা হচ্ছে এন্ডার্ক। তাহলে কাণ্ড দুই ডকে একসঙ্গে করবে যে জাইলেমের বিন্যাস কাণ্ডের ক্ষেত্রে এন্ডার্ক আর মূলের ক্ষেত্রে এক্সার্ক। স্টেলিয়া হচ্ছে অন্তত্বক দ্বারা পরিবেষ্টিত মূল অথবা কাণ্ডের একেবারে কেন্দ্রীয় অংশ, যেখানে জালেম, ফ্লোয়েম, মজ্জারসি, পেরিসিকেল অবস্থান করে, সেটাকে বলা হয় স্টেলে। স্টেলের ভিতরে যে অঞ্চলটা সেটা অন্তঃস্টেলীয় অঞ্চল, স্টেলের বাইরের অঞ্চলটাকে বলা হয় বহিঃস্টেলীয় অঞ্চল। হাইড্রোসেন্ট্রিক যেন ভুল না হয়, যেটা জালেম কেন্দ্রিক সেটা হচ্ছে হাইড্রোসেন্ট্রিক, আর লেপ্টোসেন্ট্রিক হচ্ছে যে দুইটা যুক্ত বর্ণ একসঙ্গে, সেটা হচ্ছে লেপ্টোসেন্ট্রিক, যেটা ফ্লোয়েম কেন্দ্রিক। সমদ্বিপার্শ্বীয় এটা তোমাদের লাল কালি দিয়ে যে এখানে লাউ, কুমড়া, শসা, করলা ইত্যাদি এই উদাহরণগুলো দেওয়া হয়েছে লাল কালি দিয়ে, এই কারণেই যে লাল করে টাইপ করেছে যাতে করে তোমাদের মাথায় থেকে যে এমসিকিউ এটা যেন তোমরা ভুল না করো। যে সমদ্বিপার্শ্বীয় পরিবহন টিস্যুগুচ্ছের উদাহরণ অনেকগুলো উদ্ভিদের মধ্যে এটা দ্বিবীজপত্রী কাণ্ড অবশ্যই, তবে লাউ, কুমড়া, শসা, করলা এই জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে শুধুমাত্র এটা থাকে, কিউকারবিটেসি শ্রেণীর অন্তর্ভুক্ত, অন্য ক্ষেত্রে থাকে না। বিষম পৃষ্ঠ পাতা যখন কোনো উদ্ভিদের দুইটা পৃষ্ঠ দুই রকমের, তখন সেটাকে বলা হয় বিষম পৃষ্ঠ পাতা, যেখানে প্যালিসেড প্যারেনকামা, স্পঞ্জি প্যারেনকামা দুই ধরনের মেসোফিলি অবস্থান করে। সমঙ্গ পৃষ্ঠ যেটা দুইটা পৃষ্ঠ একই রকম, তখন সেটাকে বলা হয় সমঙ্গ পৃষ্ঠ পাতা, এবং সেইটার সেখানে হয় স্পঞ্জি প্যারেনকামা অথবা প্যালিসেড প্যারেনকামা বা প্যালিসেড মেসোফিল। সাধারণত প্যালিসেড মেসোফিলটি থাকে, তবে কোনো কোনো ক্ষেত্রে ব্যতিক্রম হয় যে স্পঞ্জি থাকতে পারে, তবে এটা রেয়ার। এই সমঙ্গ পৃষ্ঠ পাতার এটার আরেকটা নাম হচ্ছে দ্বিপৃষ্ঠ পাতা। তোমাদের এখানে একটা ছবি আছে যে ফাইবার যেটা এটাকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা স্ক্লেরেট আর একটা হচ্ছে ফাইবার। তো ফাইবারের বৈশিষ্ট্য হচ্ছে যখন
টিস্যু যখন পড়ছিল দুই প্রান্ত সরু এবং শীতালো, কোষপ্রাচীর অত্যন্ত পুরু এবং লিগনিন দ্বারা তৈরি, তখন সেটাকে বলা হয় ফাইবার। এই ফাইবার যখন জাইলেম টিস্যুর সঙ্গে অবস্থান করে তখন সেটা জাইলেম ফাইবার, যখন ফ্লেম টিস্যুর সঙ্গে অবস্থান করে তখন সেটাকে বলা হয় ফ্লেম ফাইবার। কিন্তু এখানে যখন উড ফাইবার বাস্ট ফাইবার লেখা হয় তখন তোমরা এটা কনফিউশনে পড়ে যাও। ফ্লেমে একটা যুক্ত বর্ণ আছে, বাস্টে একটা যুক্ত বর্ণ আছে, কাজে যেটা ফ্লেম ফাইবার সেটাই হচ্ছে বাস্ট ফাইবার। একটা মনে থাকলে আরেকটা এমনি মনে থাকতো, যেটা জাইলেম ফাইবার সেটা হচ্ছে উড ফাইবার। মেসোফিল টিস্যু তোমরা প্যারেনকাইমা টিস্যুর সঙ্গে পরিচিত, এবং প্যারেনকাইমার অনেকগুলো শ্রেণীবিন্যাস আছে। এই প্যারেনকাইমা টিস্যু যখন পাতার থেকে অবস্থান করে তখন সেটাকে বলা হয় মেসোফিল টিস্যু। কোপ্লাস্টিড ভাবের টিস্যু যে প্লাস্টিড সেটা সবসময় কোপ্লাস্টিড অবস্থায় থাকে। কোপ্লাস্টিড অর্থ বোঝে যেটা সবসময় তরুণ অবস্থায় থাকে। তো কোপ্লাস্টিড তরুণ অবস্থায় থাকিয়ে দেখে এটা সারা জীবন বিভাজনে সক্ষম, যখন বিভাজন ক্ষমতা হারিয়ে যায় তখনই সেটা স্ট্যাটিসিতে পরিণত হয়, তখন আর সেটা ভাবের টিস্যু থাকে না। আজকে এ পর্যন্তই রত্নবৃন্দ, তোমাদের আশা করি কোথাও অসুবিধা নাই। যদি কোথাও থাকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে তোমরা সরাসরি স্মরণ করতে পারো, তোমাদের উত্তর দেওয়ার জন্য আমি সবসময় প্রস্তুত। সব মিলে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সামনে কলেজ খুলে যাবে, অফলাইনে ক্লাস শুরু হবে, তখন আরো ক্লাসটা লেকচার আরো বেশি সুন্দর হবে এবং তোমরা সেখানে আরো বেশি এনজয় করবে। যে স্বাস্থ্যবিধি মেনে চলে ক্লাসে আসবে এবং মনোযোগ সহকারে পড়াশোনা করবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।